গরম কফি পড়ে যাওয়ার কারণে মেঘের হাতের কবজির কিছু অংশ লাল হয়ে গেছে। আদ্রিয়ান মেঘের হাত দেখে আতঙ্কিত হয়ে যায়। সে দ্রুত মেঘের হাত ধরে পুড়ে যাওয়া স্থান পর্যবেক্ষণ করে। মেঘ তার চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে। তার পুড়ে যাওয়ার যন্ত্রণার চেয়ে বেশি আদ্রিয়ানের হাত ধরার অস্বস্তি হচ্ছে। আদ্রিয়ান মেঘের হাতের কবজির মধ্যে আঙুল দিয়ে ছুঁয়ে দেয়। তারা বর্তমানে ছাদের ওপর অবস্থান করছে, তাই আশেপাশে ঔষধ বা মলম নেই, যার কারণে আদ্রিয়ান মেঘের হাত তার ঠোঁটের কাছে নিয়ে যায়। এরপর লাল বর্ণ ধারণ করা স্থানে ফু দেয়, যাতে মেঘের কষ্ট কিছুটা লাঘব হয়। আদ্রিয়ান যখন মেঘের যত্ন করছিল তখনই ছাদে এসে উপস্থিত হয় জিয়া। জিয়া ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। এরপর আদ্রিয়ানের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই জিয়ার চোখে পড়ে মেঘ আর আদ্রিয়ানের ঘনিষ্ঠ মুহূর্ত। জিয়া থমকে যায়। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিয়ান কোনো মেয়ের হাত ধরে রেখেছে, তার হাতে ফু দিচ্ছে। জিয়ার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হয়। আদ্রিয়ান কোনো মেয়ের যত্ন করছে, এটা কি হতে পারে? যে আদ্রিয়ান নারী জাতিকে সহ্য করতে পারে না, তাদের সাথে কথা অবধি বলে না, সে একজন মেয়ের হাত ধরেছে, তার সাথে ছাদে এসেছে। জিয়া যথেষ্ট জোরে শব্দ করে আদ্রিয়ানের নাম ধরে বলে ওঠে, আদ্রিয়ান! ছাদের সামনে থেকে কোনো নারীর কণ্ঠ শুনে মেঘ আর আদ্রিয়ান সেদিকে তাকায়। তাদের সম্মুখে জিয়া দাঁড়িয়ে রয়েছে। জিয়াকে দেখে আদ্রিয়ান অবাক হয়ে যায়। এত রাতে ও এখানে কি করছে? কাল যে 7টা থাপ্পড় দিয়েছিল তা কি আজই ভুলে গেছে? অবশ্য জিয়া যে বেহায়ার নির্লজ্জ মেয়ে, ভুলে যাওয়ারই কথা। অন্যদিকে জিয়াকে দেখে মেঘ চিনতে পারে। তার চোখের সামনে কালকে রাতের ঘটনার সমস্ত কিছু মনে পড়ে যায়। আদ্রিয়ান জিয়াকে দেখে বলে, জিয়া, তুমি এখানে? এত রাতে রিসোর্টে কেন এসেছো? জিয়াকে দেখার সাথে সাথেই আদ্রিয়ানের ধরে রাখা মেঘের হাতের বাঁধন হালকা হয়ে যায়, যা মেঘ বুঝতে পারে জিয়া আদ্রিয়ানের প্রেমিকা। হয়তো তার সামনে মেঘের হাত ধরে রাখতে চায় না সে। মেঘ আর বেহায়ার মতো সেখানে দাঁড়িয়ে থাকলো না। সে দ্রুত হাত সরিয়ে নেয় আদ্রিয়ানের হাতের বাঁধন থেকে। এরপর তাড়াতাড়ি বিদায় নেওয়ার উদ্দেশ্যে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আমি রুমে গেলাম। রুমে গিয়ে হাতে ঔষধ বা মলম লাগিয়ে নিব। আর এই যে আপনার কফি, এখনও গরম আছে, ঠান্ডা হয়নি। মেঘের কথা শুনে আদ্রিয়ান জিয়ার দিকে দৃষ্টি সরিয়ে নেয়। এরপর বলে ওঠে, ওকে, খুব দ্রুত ঔষধ লাগিয়ে নেবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার জায়গায় ভীষণ ব্যথা করবে। মেঘ সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, জি অবশ্যই। আপনারা তাহলে কথা বলুন, আমি নিচে যাই। মেঘ আর কথা বাড়ায় না, দ্রুত পা চালিয়ে নিচে চলে যায়। জিয়ার সাথে সে কথা বলেনি, আর কথা বলার ইচ্ছাও নাই। মেঘ চলে যাওয়ার পর জিয়া এগিয়ে আসে আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান বিরক্তিসূচক দৃষ্টি আর কণ্ঠ নিয়ে বলে ওঠে, জিয়া, এত রাতের রিসোর্টে কি করছো তুমি? বিয়ের অনুষ্ঠানে আসোনি কেন? বিয়ের অনুষ্ঠানে না আসার কারণ কি তুমি জানো না আদ্রিয়ান? জানি। থাপ্পড় খাওয়ার মতো কাজ করেছো, তাই থাপ্পড় দিয়েছি। দোষ তোমার জিয়া। শব্দ শুধুই আমার হয়। আচ্ছা, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? কার কথা বলছো তুমি জিয়া? যারে তুমি এত যত্ন করছিলে, হাত ধরে ছাদে দাঁড়িয়েছিলে, সেই মেয়েটা কে? ও, ওর নাম মেঘ। মেঘ আদ্রিয়ানকে স্যার বলে সম্বোধন করছিল, আর ওর হাতে কফির মগ ছিল, যার কারণে জিয়া মনে করেছে মেঘ কোনো কাজের লোক। আদ্রিয়ানকে কফি দেওয়ার জন্য ছাদে এসেছে। জিয়া বলে, ওই মেঘ নামের মেয়েটা কি এই রিসর্টের কাজের লোক? নতুন জয়েন করেছে? জিয়ার কথা শেষ হওয়ার আগেই আদ্রিয়ান বলে ওঠে, মেঘ রিসর্টে কাজের লোক নয়, ও করণের বউ আবিহার বন্ধু। বিদেশ থেকে স্কলারশিপে পড়াশোনা করতে আমেরিকায় এসেছে। মেঘের প্রতি যে আদ্রিয়ানের আগ্রহের বিষয়টা জিয়ার নজর এড়ায় না, কিন্তু সে বেঁচে থাকতে আদ্রিয়ান শুধুমাত্র তার, অন্য কারো নয়। জিয়া আর মেঘের বিষয়ের কথা বাড়ায় না, সে অন্য টপিকে কথা বলতে শুরু করে। মূলত কাল রাতের ঘটনার জন্য সে আদ্রিয়ানের কাছে ক্ষমা চায়। 7টা থাপ্পড় খেয়ে তার শিক্ষা হয়ে গেছে, সে তার ভুল বুঝতে পেরেছে, তা জিয়া স্বীকার করে। জিয়া বলে, আই এম রিয়েলি সরি আদ্রিয়ান, কাল রাতে তোমাকে এমন করে কিস করা উচিত হয়নি আমার। আমাকে তুমি ক্ষমা করে দিও। ভবিষ্যতে এই ভুল আর কখনো হবে না আমার দ্বারা। জিয়ার মাপ চাওয়ার বিষয়টা কিছুটা অবিশ্বাস্য লাগে আদ্রিয়ানের কাছে, তবে সে জিয়াকে ক্ষমা করে দেয় না। আদ্রিয়ান শুধু বলে, ইটস অল রাইট জিয়া, বাট ফার্দার যেন এমন ভুল আর না হয়। তুমি ইরফান স্যারের মেয়ে বলে তোমায় এখনও কিছু বললাম না। আমি তোমার সিনিয়র ডক্টর হই, তাই আমায় সম্মান দিয়ে কথা বলবে তুমি। জিয়া আদ্রিয়ানের সামনে অনুতপ্ত হওয়ার নাটক করে বলে, অবশ্যই আদ্রিয়ান। আদ্রিয়ান ঘড়ির কাঁটার দিকে তাকায়। সময় প্রায় রাত 11:30। কাল সকালে আবার করণের আর আবিহার বৌভাতের অনুষ্ঠান রয়েছে।
যার জন্য তাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে। আদ্রিয়ান বলে ওঠে, ওকে জিয়া, আমি রুমে গেলাম, আমার ঘুম পেয়েছে। তুমি কি রিসর্টে থাকবে না বাসায় চলে যাবে? রিসর্টে থাকবো না, বাসায় চলে যাব, কাল সকালে আবার আসবো। ওকে, তুমি থাকো, আমি যাই। আদ্রিয়ান ছাদ থেকে নিচে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই জিয়া তার হাত ধরে ফেলে। আদ্রিয়ান পিছনে ঘুরে তাকায়, জিয়ার ধরে রাখা হাতের দিকে রাগী দৃষ্টিতে কটমট করে তাকায়। জিয়া কিছুটা ভয় পেয়ে হাত ছেড়ে দেয়। জিয়া ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, এত তাড়াতাড়ি রুমে গিয়ে কি করবে তুমি? চলো না একটু ছাদে আড্ডা দিই, একান্তে কিছু মুহূর্ত কাটাই। আদ্রিয়ান জানতো জিয়া বেহায়া, ও শত ক্ষমা চেয়ে ভুল স্বীকার করার পরও নির্লজ্জই থেকে যাবে। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলে ওঠে, জিয়া, তুমি আমার প্রেমিকা বা বউ নয় যে তোমার সাথে আমায় একান্তে সময় কাটাতে হবে। কাল তোমার গালে 7টা থাপ্পড় দিয়ে কোনো ভুল করিনি আমি। তুমি সারা জীবন নির্লজ্জ আর বেহায়ায় থেকে যাবে, ইডিয়েট। আদ্রিয়ান কথাগুলো বলে বড় বড় পা ফেলে ছাদ থেকে নিচে চলে যায়। কিন্তু আদ্রিয়ানের এমন অপমানজনক কথা শুনে জিয়া রাগে ফুঁসতে থাকে। তার সাথে এতটুকু সময় কাটাতে আদ্রিয়ান নিষেধ করে দিল, কিন্তু এতক্ষণ মেঘের সাথে ঠিকই ছাদে বসেছিল, মেঘের হাত ধরে রেখেছিল। আর সে একটু হাত ধরতেই কত কথা শুনল। জিয়া প্রতিশোধী মনোভাব নিয়ে বলে উঠল, আদ্রিয়ান রেদোয়ান, তুমি আমার। তোমায় স্পর্শ করার, হাত ধরার, কিস করার অধিকার শুধুমাত্র আমারই আছে, শুধুমাত্র আমার। ইউ আর অনলি মাইন। মেঘ তার রুমে প্রবেশ করে, শব্দ করে দরজা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কিছুটা নিজেকে ধাতস্থ করে। মেঘ নিজের মনকে শক্ত করে। এরপর প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে, মেঘ, তুই নিজেকে শান্ত কর। জিয়া আদ্রিয়ান স্যারের প্রেমিকা হয়, উনি ভালোবাসেন জিয়াকে। তুই এত কষ্ট কেন পাবি? কে হয় তোর আদ্রিয়ান রেদোয়ান? কেউ হয় না। ওনার সাথে তোর তালাক হয়ে গেছে। ওকে, কাম ডাউন মেঘ, কাম ডাউন। মেঘ নিজেকে শান্ত করে। এরপর সে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে তার চোখে ঘুম চলে আসে। সে আর আদ্রিয়ান রেদোয়ানের কথা ভাবে না। তার নিজের কেরিয়ার আর তার বাবার স্বপ্ন তার কাছে গুরুত্বপূর্ণ। রাত প্রায় 12টা। মেঘ তার রুমে ঘুমিয়ে আছে। তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। মেঘ ঘুম চোখে কাতর হয়ে গেছে। তার শরীর ভীষণ টায়ার্ড। তবে দরজায় শব্দ যখন বেশি হয় তখন মেঘ ঘুম থেকে উঠে পড়ে। বিছানা থেকে নেমে দরজার কাছে যায়। এত রাতে তার রুমের দরজায় কে এসেছে? কোনো বিপদ হয়েছে কি? মেঘ দরজার লক খুলে দেয়। ঘুটঘুটে অন্ধকারের সামনে দাঁড়িয়ে থাকা এক মানুষের ছায়া দেখা যাচ্ছে। মেঘ কিছুটা কৌতূহলী আর ভয় নিয়ে আগন্তুক ব্যক্তিকে প্রশ্ন করে, কে আপনি? এত রাতে হঠাৎ আমার দরজায় কড়া নাড়ছেন কেন? মেঘের কথা শুনে সামনে থাকা লোকটি এগিয়ে আসে তার কাছে। জানালার মৃদু আলোয় তার মুখশ্রী স্পষ্ট হয়ে ওঠে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, মেঘ, আমি আদ্রিয়ান। রাত প্রায় 12টার সময়। আদ্রিয়ান তার রুমে কেন আসবে? মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনি এত রাতে এখানে কেন এসেছেন? কোনো সমস্যা হয়েছে কি? আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে। এরপর মেঘের হাত ধরে তার কবজির কাছে লাল হয়ে যাওয়া স্থানটার দিকে ইশারা করে বলে ওঠে, পোড়া জায়গায় এখনও ঔষধ বা মলম লাগাওনি কেন? মেঘ তার হাতের কথা মনে পড়ে। ছাদে জিয়া আর আদ্রিয়ানকে একসাথে দেখার পর সে ব্যথার কথা ভুলে গিয়েছিল। যে ব্যথা বা যন্ত্রণা তার হৃদয়ে বয়ে বেড়াচ্ছে তার কাছে এই সামান্য পোড়া তুচ্ছ বলে মনে হয়। মেঘ বলে, ঔষধ লাগানোর কথা মনে ছিল না স্যার, কিন্তু আপনি এত রাতে কি আমার রুমে এই কথা জিজ্ঞেস করতে এসেছেন? তোমার হাতের ব্যথার কারণটা আমার জন্য লেগেছে, তাই এর চিকিৎসা করার দায়িত্বও আমার। এখন হাত দাও, ঔষধ লাগিয়ে দেব। মেঘ আদ্রিয়ানের কথা শুনে হাসে। মেঘের অন্তর্জুড়ে যে অসহ্য ব্যথার সৃষ্টি হয়েছে তার দায়ও তো আদ্রিয়ানের। তার মনের যন্ত্রণার চিকিৎসা কি আদ্রিয়ানের কাছে আছে? সেই ব্যথার মলম বা ঔষধ কি লাগিয়ে দেবে? শুধু কি শরীরের ব্যথায় মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়? মেঘ বলে ওঠে, স্যার, আপনি শুধু ঔষধ দেন আমায়, আমি লাগিয়ে নেব। আদ্রিয়ান মেঘের কথা শোনে না, কারণ সে জানে মেঘ হয়তো এবারও তার হাতে মলম লাগাবে না। আদ্রিয়ান মেঘের হাত ধরে তাকে রুমের ভিতরে নিয়ে আসে। বাড়ির সকলে এখন ঘুমিয়ে আছে, তাই কেউ তাদের দেখতে পায় না। মেঘ শুধু তার হাতের উপর রাখা আদ্রিয়ানের হাতের দিকে দেখে যাচ্ছে। তার দৃষ্টি সেখানেই সীমাবদ্ধ। আদ্রিয়ান মেঘকে বিছানার কাছে নিয়ে সেখানে বেডের উপর বসিয়ে দেয়। মেঘ কিছু বলে না, না বা হ্যাঁ কোনো শব্দই উচ্চারণ করে না, শুধু চুপচাপ নির্লুপ্ত হয়ে বসে থাকে। আদ্রিয়ান তার হাতে থাকা মলম মেঘের কবজির কাছে পোড়া জায়গাটায় লাগিয়ে দেয়। মেঘ ব্যথা করছে কিনা তা দেখতে তার মুখের দিকে তাকায়, কিন্তু মেঘ নীরব। সে তার মুখের চাহনি শান্ত করে রেখেছে। আদ্রিয়ান পরম যত্নে মেঘের হাতে মলম লাগিয়ে দেয়। মেঘ মনে মনে বলে ওঠে,
আদ্রিয়ান রেদওয়ান, কি হয়ে যেত যদি আপনি পৃথিবীর সকল নিয়ম অমান্য করে আমার হয়ে যেতেন? এই হাতের দায়িত্বের কারণে না, বরং ভালোবেসে ধরতেন? সত্যিই কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনার আমাকে ভালোবাসলে? একবার শুধু আমায় ভালোবেসে দেখতেন, এই মেঘ সারা জীবন আপনার হয়ে থাকতো, মৃত্যুর আগ অবধি আপনার বুকে মাথা রেখে মরত। সত্যিই কি একটু ভালোবাসা যেত না আমাকে? মেঘের আনমনে বলা কথাগুলো আদ্রিয়ান শুনল না। সে এখন শুধু মেঘের হাতে মলম লাগাতে ব্যস্ত। মেঘ আদ্রিয়ানের উপর থেকে চোখ সরিয়ে নেয়। কোনো মিথ্যা মায়ায় জড়াবে না সে আর, কক্ষনো না, অসম্ভব। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া।